সমস্ত শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজকের বিষয় এডুকেশনাল স্টাডিজের ইউনিট 6-এর শিক্ষা, রাজনীতি এবং সমাজ। বিষয়টা একবার লিখে দিচ্ছি। শিক্ষা, রাজনীতি এবং সমাজ। এবারে কথা হলো, এই যে ক্লাসরুমে রাজনীতির আলোচনাটা করব, সেটা নিশ্চয়ই সবার ভেতরে একটা মনে হচ্ছে যে রাজনীতি, কিন্তু এই যে রাজনীতি কথাটা, এটা কিন্তু স্লোগানের মধ্যে আবদ্ধ নয়। স্লোগান লেখা, স্লোগান বলা, মিছিল করা ছাড়াও এর অর্থ, এর নীতি নির্ধারণ একটা বিস্তৃত ব্যাপার রয়েছে। শিক্ষার লক্ষ্য যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে নীতি শিক্ষা ওপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমি এখানে যোগ করে দিয়েছি রাজনীতি, যোগ করা হয়েছে পাঠ্যক্রমে রাজনীতি কথাটাকে, শিক্ষার সঙ্গে রাজনীতির যোগাযোগ নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে। তো এই যে রাজনীতি কেন বলা হয়েছে এই কথাটা, কারণ সমাজ গঠনে, সমাজ বিকাশে এই রাজনীতি সম্পূর্ণরূপে তার নিজের ভূমিকা পালন করে। এই নীতির ওপর নির্ভর করে যে কোনো সমাজ যে বিকাশ, সেটা ডেভেলপ হবে না সেটা ডেভেলপিং হবে না সেটা পোরার হবে, সেটা সম্পূর্ণরূপে এই নীতির ওপরে নির্ভর করে। এবার কথা হলো, শিক্ষার সঙ্গে এর সম্পর্ক কোথায়? কোথায় সম্পর্ক শিক্ষার সঙ্গে? শিক্ষার সঙ্গে এর প্রত্যক্ষ সম্পর্ক সেভাবে আলোচনায় না গেলেও আমরা রাজনীতির সঙ্গে শিক্ষার পরোক্ষ সম্পর্ক উল্লেখ করতে পারি। পরোক্ষ সম্পর্ক কিভাবে? ধরো আমরা একটুখানি পিছিয়ে যাই, মানে আমরা প্রাচীন যুগে চলে যাই। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা প্রাচীন যুগে আমরা যাই, যদি দেখা যায় তাহলে প্রাচীন যুগে কি ছিল? প্রাচীন যুগে আমাদের শিক্ষা সিস্টেমে কি ছিল? যে রাজারা আমাদের দেশ শাসন করত, রাজা। এবারে ইনারা কিন্তু ভারতবর্ষে যখন রাজ্য শাসন করতেন, বিভিন্ন স্টেটে যখন রাজারা ছিলেন, ইনারা সবসময় যে শিক্ষার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন তা নয়, কিন্তু শিক্ষাকে বিকাশের জন্য আর্থিক অনুদান ইনাদের থেকে আসত। এই সময় রাজাদের সময় টোলের পঠন পাঠনের ওপর ভীষণ গুরুত্ব দেওয়া হতো। টোল ছিল, টোলে পণ্ডিত মশাইরা শিক্ষা দীক্ষা দিতেন। এরপরে ভারতবর্ষে আসে কারা শাসন করে ভারতবর্ষকে? মুসলিম শাসন। তখন আমরা দেখতে পাই কি, কোরআন শিক্ষার জন্য মক্তব বা মাদ্রাসার শিক্ষার উপরে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়। পরবর্তীকালে ঔপনিবেশিক শাসনে যখন আমরা দেখছি, তখন দেখি কি ঔপনিবেশিকদের সময় মিশনারিরা খ্রিস্ট ধর্ম বিকাশের উদ্দেশ্যে আমাদের এখানে বিদ্যালয় স্থাপন করে, এবং তাদের হাত ধরেই আমরা দেখি কি পাশ্চাত্যের শিক্ষা আমাদের দেশে বিকাশ লাভ করে। পাশ্চাত্যের শিক্ষা আমাদের দেশে বিকাশ লাভ করে। বিভিন্ন ফোর্ট উইলিয়ামে কলেজ স্থাপন করেন মিশনারিরা, হুগলির শ্রীরামপুরে বিদ্যালয় স্থাপন করেন ওনারা। এবার সেখান থেকে তাদের হাত ধরেই আমাদের ভারতবর্ষে আসে কি ইংরেজি শিক্ষা। সেখানে থেকেই আমরা দেখছি কি প্রাচ্যের সঙ্গে
পাশ্চাত্যের শিক্ষার, প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের শিক্ষার একটা মেলবন্ধন ঘটতে শুরু করে। তবে দীর্ঘ 200 বছরের ইংরেজ শাসনে কিন্তু সেইভাবে শিক্ষার বিকাশ সম্ভব হয়নি। সেভাবে শিক্ষার বিকাশ কিন্তু সেভাবে সর্বস্তরে সম্ভব হয়নি। তাদের প্রয়োজনে শিক্ষা পরিচালিত হয়েছে। এর দ্বারা কি বোঝা যায়? যে রাজাদের সময় ব্রাহ্মণ্য মানে টোল ভিত্তিক শিক্ষা, মুসলিমদের সময় মক্তব ভিত্তিক শিক্ষার বিকাশ, উপনিবেশদের সময় পাশ্চাত্যের শিক্ষার বিকাশ। এর দ্বারা কি বোঝা যায়? যখন যারা শাসন ক্ষমতায় রয়েছেন, অর্থাৎ কিনা রাজনীতি যেভাবে পরিচালিত হয়েছে, শিক্ষা ঠিক সেইভাবে পরিচালিত হচ্ছে। এর দ্বারা কি প্রমাণিত হয়? এর দ্বারা প্রমাণিত হয় যে শিক্ষার সঙ্গে প্রত্যক্ষভাবে রাজনীতির যোগাযোগ না থাকলেও পরোক্ষভাবে রাজনীতি কিন্তু শিক্ষাকে পরিচালিত করে। এবারে আমাদের ভারতবর্ষ তো একটা বিশাল দেশ না? এখন স্বাধীনতার পরে আমরা কি দেখছি? আমরা নিজেরা সংবিধান লিখেছি, সংবিধান গড়েছি, নিজেদের শাসনের নীতি নির্ধারণ নিজেরাই করছি। অর্থাৎ আমাদের ভারতবর্ষে কি এসছে? গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রয়েছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে কি বোঝায়? গণতন্ত্র বলতে কি বোঝায়? গণতন্ত্র কথাটার অর্থ কি তোমরা কি বোঝো? নিশ্চয়ই জানো যে গণতন্ত্রে আমরা নিজেদের পরিচালনা নিজেরাই করি। ফর দ্য পিপল, বাই দ্য পিপল, এটা তো তোমরা জানো, অফ দ্য পিপল। তো এই যে ঘটনাটা, এই যে অবস্থাটা, এটা কিন্তু স্বাধীনতার পরবর্তীকালের অবস্থা। একটু যখন আমরা দেখি বঙ্গভঙ্গের সময় আমরা কি দেখি? বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল মনে আছে? বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? 1905-এ। 1905-এ যখন বঙ্গভঙ্গ হয়, তখন কিন্তু ভারতবর্ষে আমরা দেখি ছাত্রছাত্রীরা পাশ্চাত্যের স্কুল কলেজ তারা বয়কট করে। তাদের জন্য আমরা কি দেখি? তাদের জন্য স্বদেশী বিদ্যালয় স্থাপিত হয় আমরা দেখি। এবং সেই সময় মানে একটা সম্পূর্ণ একটা শিক্ষা নীতি না হলেও তাদের জন্য আলাদা আলাদা বিদ্যালয় স্থাপিত হয়। পরবর্তীকালে সেই ধারাকে কেন্দ্র করেই 1947-এ স্বাধীনতার পর যখন 1950-এ সংবিধান কার্যকরী হয়, তখন কিন্তু এই যে আমাদের ভারতবর্ষের সংবিধান সবার জন্য শিক্ষার কথা চিন্তা করতে শুরু করে। এবং সবার জন্য কি ধরনের শিক্ষা, কি উদ্দেশ্যে শিক্ষা, সেটা পরিচালিত হবে। এক্ষেত্রে কিন্তু সেই রাজনীতির সঙ্গে শিক্ষার যোগ। ভারতবর্ষে কি ধরনের শাসন ব্যবস্থা বর্তমান? বলো, কি ধরনের শাসন ব্যবস্থা ভারতবর্ষে? কি ধরনের শাসন ব্যবস্থা, কি ধরনের শাসনতন্ত্র রয়েছে? গণতন্ত্র। এই গণতন্ত্র কথাটা খুব ছোট্ট, কিন্তু এর অর্থ অনেক বড়। এ কি চায় বলো তো? এ চায় সাম্য স্থাপন করতে। কি চায়? আর সাম্য, স্বাধীনতা, আর চায় ঐক্য। ভারতবর্ষ বড় দেশ, তাদের বিভিন্ন ভূপ্রাকৃতিক কন্ডিশনও বিভিন্ন যায়, কোথাও পাহাড়, কোথাও পর্বত, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, কোথাও সমুদ্র তীরবর্তী এলাকা, কোথাও মরুভূমির দেশ। তো এই রকম একটা পরিস্থিতিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চাইছে সাম্য, স্বাধীনতা ও ঐক্য। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার লক্ষ্যই তো এইটা, সাম্য প্রতিষ্ঠা করা, স্বাধীনতা দেওয়া সবাইকে, ঐক্য রাখা। এই যে এটা করবে কে প্রতিষ্ঠা করবে? গণতন্ত্র তো কিভাবে করবে? কার সাহায্যে করবে? শিক্ষার সাহায্যে। শিক্ষার সাহায্যে কি প্রতিষ্ঠিত হবে? শিক্ষার সাহায্যে প্রতিষ্ঠিত হবে সাম্য, শিক্ষার সাহায্যে প্রতিষ্ঠিত হবে স্বাধীনতা, শিক্ষার সাহায্যে প্রতিষ্ঠিত হবে ঐক্য। এই জন্য তাহলে আমরা কি বলতে পারি? যে রাজনীতির সঙ্গে অর্থাৎ গণতন্ত্রের সঙ্গে
শিক্ষার সম্পর্ক রয়েছে। প্রত্যক্ষভাবে না হলে, গণতন্ত্র প্রত্যক্ষভাবে না হলেও কি হয়েছে, শিক্ষা ছাড়া কখনোই গণতন্ত্রের উদ্দেশ্য সম্পূর্ণরূপে ব্যর্থ হবে। আসল শিক্ষা ছাড়া কখনোই সাম্য, স্বাধীনতা, ঐক্য স্থাপিত হতে পারে না। তাহলে এর দ্বারা আমরা কি বলতে পারি, শিক্ষা এবং রাজনীতি একে অপরের দোসর, এর থেকে আলাদা আমরা করতে পারবো না। এবার প্রশ্ন হলো, এই যে সাম্য, স্বাধীনতা এবং ঐক্য, এটা কিন্তু এই বৃহৎ ভারতবর্ষে অনেক জায়গায় বিঘ্নিত হচ্ছে। অনেকেই তার স্বাধীন চিন্তাভাবনা করতে সে অক্ষম, অনেকে জায়গায় বিচ্ছিন্নতাবাদ রয়েছে। সাম্য, আমাদের সমাজে অসাম্য, তা বিভিন্ন ক্ষেত্রে আমরা লক্ষ্য করি। কোন কোন ক্ষেত্রে যদি তোমরা দেখবে যে বিভিন্ন শ্রেণী, কাস্ট যেটাকে আমরা বলছি, বা জেন্ডার ভেদে, অর্থাৎ মহিলা এবং পুরুষদের ক্ষেত্রে অসাম্যতা যথেষ্ট রয়েছে। এবার ঐক্য নষ্ট হচ্ছে। আমরা তো বিভিন্ন ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্টেটে বিভিন্ন রকমের আন্দোলন চলছে, বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আমরা দেখতে পাচ্ছি। তো বিভিন্ন ক্ষেত্রে স্বাধীন চিন্তাভাবনা করারও সুযোগ বিঘ্নিত হচ্ছে। তো এক্ষেত্রে এগুলো স্থাপনের জন্য আসল শিক্ষা প্রয়োজন। এবং এই শিক্ষাটা কারা দেবে? আমরা শিক্ষক সমাজদেরই সেই দায়িত্ব গ্রহণ করতে হবে। আমরা এর থেকে কখনোই নিজেদের দায়িত্ব সরিয়ে নিতে পারবো না। কারণ আমরা জানি শিক্ষকই সমাজের মেরুদণ্ড। শিক্ষক যদি সঠিকভাবে শিক্ষণ কার্য পরিচালনা করে শিক্ষার উদ্দেশ্যে পৌঁছে দিতে না পারে, কখনোই সমাজ সঠিক জায়গায় পৌঁছতে পারবে না। অর্থাৎ সামাজিক বিকাশ কখনোই সম্ভব নয়। তাহলে এতক্ষণে আলোচনা থেকে আমরা জানলাম যে ভারতবর্ষ একটা কল্যাণকামী রাষ্ট্র হিসেবে চায় সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। তো এই আলোচনা থেকে, এই চ্যাপ্টারে তোমাদের কাছ থেকে একটা প্রশ্ন এসছে, যে প্রশ্নটা আজকে আলোচনা করব, এই বিষয়েরই প্রশ্ন। তো সেখানে বলা হচ্ছে যে প্রশ্নটা তোমরা দিয়েছো, সেই প্রশ্নটা হলো, শ্রেণী, জাতি, লিঙ্গ এবং ধর্মীয় কারণে যারা পিছিয়ে, তাদের ক্ষমতায়নে শিক্ষা কী ভূমিকা পালন করবে। অর্থাৎ ডিসকাস দ্য রোল অফ এডুকেশন ইন মার্জিনালাইজড, জেন্ডার বেসড সোশ্যাল ইনকোয়ালিটি অ্যান্ড রিলিজিয়াস ফ্যান্টাসিজম। তো এই যে প্রশ্নটা তোমরা করেছো, এখানে দেখো, এই যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তো চাইছে সবার জন্য শিক্ষা দিতে। এবার শিক্ষা যদি সবার কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলেই কিন্তু এই গণতন্ত্রের আসল উদ্দেশ্য সম্পন্ন হবে। আমাদের ভারতবর্ষে সেটা স্বাধীনতার ৭৪ বছর পরেও সম্ভব হয়নি। পাশ্চাত্যের শিক্ষা কিন্তু শুরু হয়েছে সেই ঔপনিবেশিক শাসনের শুরু থেকেই। ইংরেজি শিক্ষার মিশনারিদের আমরা দেখলাম কি, যে মিশনারিদের হাত ধরে আমাদের এখানে পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞানের শিক্ষায় এসছে। কিন্তু জ্ঞান বিজ্ঞানের শিক্ষার যে যুক্তিবোধ, যে চেতনাবোধ জাগায়, সেই যুক্তি এবং চেতনা যা কিনা দূর করে কুসংস্কার, সেটা পৌঁছে দিতে হবে তো সবার কাছে। এবার স্বাধীনতার ৭৪ বছর পরেও সবার কাছে সেটা পৌঁছয়নি। তোমরা যেটা বলছো যে শ্রেণী, জাতি, লিঙ্গ এবং ধর্মীয় কারণে যারা পিছিয়ে, এবার কারা পিছিয়ে, কেন পিছিয়ে, তাই সেটা আগে আলোচনা করি, তারপরে সেখানে শিক্ষা কী ভূমিকা পালন করবে সেটা আগে আমরা দেখি কারা পিছিয়ে।
কাদের কাদের কাছে বৈষম্য এখনও রয়েছে, মানুষে মানুষে বৈষম্য কাদের জন্য স্পেসিফিক রয়েছে? শ্রেণীগতভাবে রয়েছে, জাতিগতভাবে রয়েছে, লিঙ্গগতভাবে রয়েছে, ধর্মীয়ভাবে রয়েছে। তাহলে এই ক্ষেত্রগুলোতে বৈষম্য এখনও আমরা লক্ষ্য করছি। তো এই বৈষম্যগুলোর জন্য কারা পিছিয়ে আছে, কারা আমরা এখানে দেখব কারা পিছিয়ে রয়েছে। তো 1 নম্বরে যদি আমরা দেখি যে স্বাধীনতার 74 বছর পরেও সব নারীদের কাছে শিক্ষার আলো পৌঁছায়নি। এখনো বহু সংখ্যক নারীরা শিক্ষার আলো থেকে বঞ্চিত। আর কারা? জাতিগত দিক থেকে যদি তোমরা দেখো তাহলে দেখবে তপশিলি জাতি, উপজাতি মানুষদের কাছেও শিক্ষা পৌঁছয়নি। আর কাদের কাছে পৌঁছয়নি? প্রতিবন্ধীদের কাছে পৌঁছয়নি। আর কাদের কাছে পৌঁছয়নি? বয়স্কদের কাছে পৌঁছয়নি। এবার এদের কাছে তো আমাকে পৌঁছতে হবে, এদের কাছে তো শিক্ষার আলোকে নিয়ে যেতে হবে। ভারতবর্ষের সংবিধান কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন আইন করছে, আইনের সফল প্রয়োগ দরকার। এবার কি আইন করেছে এবারে আমরা একটু দেখি, এদের জন্য কি কি আইন করা হয়েছে একটু দেখা যাক। তো তপশিলি জাতি, আর একটি সম্প্রদায় যেটা রয়েছে সংখ্যালঘু অর্থাৎ মাইনরিটি সম্প্রদায়রাও কিন্তু দেখবে শিক্ষার আলো থেকে বঞ্চিত। ম্যাক্সিমাম মাইনরিটি পিপলও কিন্তু শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে রয়েছে, যে কারণে আমাদের দেশের ডেভেলপিং থেকে ডেভেলপে পৌঁছতে অনেক সময় লাগছে। তোমরা যদি দেখো ডেভেলপ কান্ট্রিগুলোর দিকে, তারা কিন্তু প্রথমেই ডেভেলপ ছিল না। মার্জিনালাইজ পিপলদের কাছে যখনই শিক্ষাটা পৌঁছেছে তখনই কিন্তু তারা ডেভেলপ কান্ট্রি হিসেবে নিজেদেরকে গণ্য করতে পেরেছে। এবার এখানে একটা প্রশ্ন যে দিদি মেয়েদের কাছে কেন শিক্ষা পৌঁছচ্ছে না, তপশিলি জাতি উপজাতির মানুষরা কেন এখনো শিক্ষার আলো থেকে বঞ্চিত? তোমাদের নিশ্চয়ই এটা মনে হচ্ছে যে কেন এরা সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে কেন শিক্ষা পৌঁছচ্ছে না? ভারতবর্ষের আইন কানুন কী ধরনের রয়েছে, কী ধরনের আইন রয়েছে এদের জন্য, এদের কাছে সঠিক শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য? তো যখন ভারতীয় সংবিধান যখন প্রথম তৈরি হলো, প্রথম লিপিবদ্ধ হলো, তখন কিন্তু রাজ্যগুলোকে বলা হলো যে রাজ্যগুলোর হাতে ক্ষমতা দেওয়া হলো শিক্ষার ডেভেলপমেন্টের জন্য। এবার ভারতবর্ষের যতগুলো রাজ্য, তাদের ইকোনমিক কন্ডিশান, তাদের ভৌগোলিক কন্ডিশান বিভিন্ন ধরনের। এবার রাজ্যগুলো একা সেই যে ক্ষমতা বা শিক্ষার জন্য কাজ সঠিকভাবে করতে পারলো না। যেন সংবিধান সংশোধনী এনে 42তম সংবিধানে পরিষ্কারভাবে উল্লেখ করা দেওয়া হলো যে শিক্ষাটা এমন হবে যেখানে কেন্দ্র এবং রাজ্য উভয়ই সমানভাবে কাজ করবে। কেন্দ্র এবং রাজ্য সমানভাবে যদি কাজ করে তাহলে বলা হলো যে শিক্ষা সবার কাছে সমানভাবে পৌঁছবে। এজন্য কেন্দ্র সরকার শিক্ষার জন্য বিভিন্ন ধরনের নীতি নির্ধারণের জন্য বিভিন্ন কমিশন গঠন করলেন। আমরা জানি রাধাকৃষ্ণন কমিশন, আমরা জানি কোঠারি কমিশন, তার আগে মুদালিয়ার কমিশন। কোঠারি কমিশন যখন হলো 1964-তে, তখন বিশেষত প্রাথমিক শিক্ষার ওপরে এই কমিশনের অনেকগুলো গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে। প্রাথমিক শিক্ষা সর্বস্তরের জন্য শিক্ষার আলো যাতে সর্বস্তরে পৌঁছয়, এই কমিশন যথেষ্ট রকমের সুপারিশ করলো এবং সেটা কার্যকর করার জন্য বিভিন্ন ধরনের আইন হয়েছে। দশম যখন পরিকল্পনা শুরু হলো, দশম পরিকল্পনা 2002 থেকে
2007-এ যখন দশম পরিকল্পনা শুরু হলো, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তখন এখানে ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ সবাই একসঙ্গে শিখবে, সব শিক্ষার্থীরা একসঙ্গে শিখবে, সেখানে প্রতিবন্ধী হোক, সেখানে যে ধরনের শিক্ষার্থী থাকুক না কেন, সবাই একসঙ্গে শিখবে, সেই জায়গাটা দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু বলা হলো। তারপরে আমরা তো জানি 2009 সালে রাইট টু এডুকেশন অ্যাক্ট রয়েছে। রাইট টু এডুকেশন অ্যাক্ট বলছে সবার কাছে শিক্ষা পৌঁছে দিতে হবে 6 থেকে 14 বছর। প্রত্যেক শিক্ষার্থী বিদ্যালয়ের আঙিনায় আসবে, তারা শিক্ষা পাবে, উপযুক্ত শিক্ষা পাবে, গঠনমূলক শিক্ষা পাবে, সে কথা বলা হচ্ছে 2009 সালের রাইট টু এডুকেশন অ্যাক্টে। এবার তাও আমরা দেখছি যে বেশ কিছু সম্প্রদায়ের কাছে এখনও শিক্ষার আলো পৌঁছচ্ছে না, যেটা তোমাদের প্রশ্নে উঠে এসছে যে জাতিগত ভেদে, লিঙ্গ ভেদে, ধর্ম ভেদে কেন শিক্ষার আলো এদের কাছে পৌঁছচ্ছে না। তো এই জায়গায় আমরা দেখি যে দীর্ঘদিনের বঞ্চনা এর জন্য দায়ী। প্রথমত, মহিলাদের কাছে কেন শিক্ষা পৌঁছচ্ছে না? আমরা তো জানি জনসম্প্রদায়ের 50% মহিলা এবং 50% যদি আমরা পুরুষ বলি, তর্কের খাতিরে ধরেই নিই যে 50% মহিলা এবং 50% পুরুষ, যদিও একটু রেশিওর এদিক ওদিক হতেই পারে, কিন্তু আমরা যদি ধরেই নিই সেই মহিলাদের কাছে শিক্ষা সঠিকভাবে পৌঁছয়নি। কারণ কি? দীর্ঘদিনের বঞ্চনা, সঠিক পরিকল্পনার অভাব। স্বাধীনতার পরবর্তীকালে বিভিন্ন রকম পরিকল্পনা হয়েছে মহিলাদের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য, বিশেষত মহিলাদের জন্য আলাদা বিদ্যালয় স্থাপন, মহিলাদের জন্য সংরক্ষণ, বিশেষ আর্থিক প্যাকেজ মহিলাদের জন্য করা হয়েছে, এবং তার ফলে হয়েছে কি, মহিলারা সমস্ত কাজে সমভাবে অংশগ্রহণ করছে, যে কারণে দেশের ডেভেলপমেন্ট যথেষ্ট রকমের ত্বরান্বিত হয়েছে। অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা শিক্ষার আলো থেকে বঞ্চিত রেখে পিছিয়ে রাখি, তাহলে কিন্তু কখনোই দেশের ডেভেলপমেন্ট সম্ভব নয়। এই জন্য ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারায়, বিভিন্ন সংশোধনীতে, বিশেষত কোঠারি কমিশনে নারীদের শিক্ষার জন্য বিশেষ বিদ্যালয় স্থাপনের উপর ভীষণ গুরুত্ব দেওয়া হয়েছে, এবং বিদ্যালয়ে না পাঠানোর যে মানসিকতা অভিভাবকদের, মহিলাদের বিদ্যালয়ে না পাঠানোর, মেয়েদের বিদ্যালয়ে না পাঠানোর যে মানসিকতা, সেখান থেকে মুক্তিদানের জন্য বিশেষ কিছু আর্থিক সুযোগ সুবিধা মেয়েদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে মেয়েদের কাছে শিক্ষাটা পৌঁছয়। তপশিলি জাতি উপজাতিদের জন্য বিশেষ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে আমাদের ভারতীয় সংবিধানে। এছাড়াও আর্থিক সুযোগ সুবিধা দানের ব্যবস্থা করা হয়েছে, যাতে তাদের কাছে সঠিক শিক্ষার আলো পৌঁছে যায়। বলে, দিদি আপনি তো বলছেন যে এই করা হয়েছে, ওই করা হয়েছে, তাই করা হয়েছে, তাও কেন এদের কাছে শিক্ষা এখনো পৌঁছচ্ছে না? 74 বছর হয়ে গেছে দিদি, এখন আমরা স্বাধীন অনেক দিন, 50 বছর পেরিয়ে এসেছি, কেন এদের কাছে পৌঁছচ্ছে না? কেন এরা পিছিয়ে আছে? মূলত দীর্ঘদিনের বঞ্চনাই এর জন্য দায়ী। একটা মানসিকতা যে আমার বাড়ির সন্তানটির 6 বছর বয়স হয়েছে, সে বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়বে। এবার দীর্ঘদিন 6 বছরের সন্তানটি কি করত? তার বাবা বা মায়ের কাজে সাহায্য করত। দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটে আসছে। তাহলে যেই অভিভাবকটি দীর্ঘদিন ধরে তার সন্ততিকে বাড়ির কাজে বা বাড়ির যে সমস্ত পারিবারিক জীবিকায় যে অংশগ্রহণ করে এসছে, সে কি করে বিদ্যালয়ে যাবে? তার মানসিকতাই তৈরি হয়নি। এই মানসিকতা তৈরি করার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ভীষণভাবে কাজ করছে মাইনরিটি এলাকায় গিয়ে, এবং মাইনরিটিদের জন্য বিশেষ বিদ্যালয় এবং মাইনরিটি সম্প্রদায়ের
শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সেক্ষেত্রে একই সম্প্রদায়ের শিক্ষক শিক্ষিকারা তাদের জায়গায় আলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এর ফলে দিদি কি ঘটবে? এদের কাছে যদি শিক্ষা পৌঁছে দেওয়া হয় তাহলে কি ঘটবে? তাদের যে এই যে বিচ্ছিন্ন মানসিকতা থেকে তারা কিন্তু মুক্তি পাবে। তাদের এই বিচ্ছিন্ন যে মানসিকতা, যে আমি আলাদা, আমরা তো ভারতবাসী, আমরা এক, ঐক্যের সুর, গণতন্ত্র চাই, ঐক্য। এবার সেই যে ঐক্য স্থাপন করতে হলে তাদের যে এই বিচ্ছিন্নতাকামী মানসিকতাকে তাদের মুক্তি দিতে হবে, তাদের গোষ্ঠী কেন্দ্রিক যে বিচ্ছিন্নতাকামী মানসিকতা। তাহলে দিদি আপনি কি বলছেন যে বিভিন্ন গোষ্ঠীর যে নিজস্ব সংস্কৃতি তার থেকে কি তারা সরে আসবে? তো আপনি কি তাই বলছেন? আমি কখনোই তাই বলছি না। তাদের যে নিজস্ব সংস্কৃতি, শিক্ষার আলো তাকেও ডেভেলপ করবে। আমি এটাই বলছি যে শিক্ষার আলো তাদের সম্প্রদায়ের শিক্ষক শিক্ষিকারাই তাদের সম্প্রদায়কে শেখাবে। এক্ষেত্রে সরকার বিশেষ একটা সদ উদ্দেশ্য নিয়েছে যে বিভিন্ন গোষ্ঠীর যে বিভিন্ন ভাষা, তাদের যে মাতৃভাষা, তার মাধ্যমেও শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা, এখানেও কিন্তু বিভিন্ন গোষ্ঠীর যে মাতৃভাষা তার মাধ্যমে শিক্ষাদানের বিশেষ ব্যবস্থা করা হচ্ছে, যার ফলে শিক্ষার আলো তাদের কাছে পৌঁছবে আশা করা যায়। এবং তারা তাদের যে এই যে সংকীর্ণ মানসিকতা, গোষ্ঠীবদ্ধ মানসিকতা, হীনমন্যতা, যুক্তিবোধের অভাব, তার থেকে তারা মুক্তি পাবে। তাদের প্রতিটি সন্তান বিদ্যালয়ে আসবে। প্রতিবন্ধী শিক্ষার্থীরা, যাদের কথা তোমরা বলেছো যে দিদি প্রতিবন্ধীরা তো বিদ্যালয়ে আসে না, প্রতিবন্ধীদের জন্য তো বিশেষ বিদ্যালয় স্থাপনের দরকার। নিশ্চয়ই প্রতিবন্ধীদের জন্য বিশেষ বিদ্যালয়ের দরকার রয়েছে। সেই বিদ্যালয়ের সংখ্যা কিন্তু খুব কম। সেক্ষেত্রে আমাদের এলাকায় প্রতিবন্ধী বিদ্যালয় নেই, কিন্তু আমার এলাকায় কম দৃষ্টিসম্পন্ন বা কম কানে শোনে অথবা বিশেষ ডিসএবিলিটি রয়েছে, তার সেরকম শিক্ষার্থী প্রচুর রয়েছে। তাহলে সে কি শিক্ষার আলো পাবে না? কিন্তু আমার তো রাইট টু এডুকেশন অ্যাক্ট বলছে যে তার কাছে শিক্ষা পৌঁছতেই হবে, না হলে সে সবার সঙ্গে এক জায়গায় বসতে পারবে না, সে হীনমন্যতায় ভুগবে, সে বিচ্ছিন্ন হয়ে যাবে অন্যান্য সমাজের অন্যান্য শিক্ষার্থীদের তুলনায়। এই বিচ্ছিন্নতা থেকে তাকে তো মুক্তি দিতে হবে। এই জন্য যেটা আমি একটু আগেই তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম, সেটা হলো যে ইনক্লুসিভ এডুকেশন, এক সারিতে বসা। এবার তোমরা বলবে যে দিদি ও তো কানে ঠিক মতো শোনে না, তাহলে ও কি করে শুনবে? ওর তো শুনতেই পাবে না, ও তো ক্লাসে দুষ্টুমি করবে, তাহলে আর অন্যরা তো পড়া শুনবে না। তাহলে কি করব দিদি আমরা? আপনি তো অনেক কিছু বলছেন, অনেক কথা, বড় বড় কথা বলছেন। এক্ষেত্রে একটা বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করছে গভর্নমেন্ট, যে একটা ক্লাসে একজন যখন 6 থেকে 9 বছরের শিক্ষার্থী যখন তারা প্রাথমিকে রয়েছে, সেই সমস্ত ক্লাসগুলোর জন্য আমরা চাইছি যে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষককে ক্লাসরুমে রাখা। যে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক যদি থাকে ক্লাসরুমে, তাহলে সে সহযোগিতা করবে। যারা একটু চোখে কম দেখে বা বিশেষভাবে তাদের কোনো ডিসেবিলিটি রয়েছে, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক যিনি ক্লাস পরিচালনা করছেন তাকে সহযোগিতা করবেন। এইভাবে এখানে প্রতিবন্ধী সম্প্রদায়ের যে সমস্ত প্রতিবন্ধী শিক্ষার্থীরা রয়েছে তাদের কাছেও শিক্ষার আলো পৌঁছে দিতে হবে। আর যাদের কাছে শিক্ষার আলো পৌঁছয়নি তারা হলো সংখ্যালঘু সম্প্রদায়। কারা সংখ্যালঘু সম্প্রদায়? বিশেষ ধর্মীয় আচার আচরণে যারা বিশ্বাসী অনেকই সম্প্রদায় রয়েছে, যাদেরকে আমরা সংখ্যালঘু সম্প্রদায় বলছি। তারাও যারা সংখ্যালঘু নয়, তাদের থেকে নিজেদেরকে একটু বিচ্ছিন্ন মনে করে, যে না বাবা আমি ওদের সঙ্গে মিশবো, বাবা ওরা তো অনেক আমাকে বোধহয় আমার সঙ্গে অনেক রকম আচরণ করবে, বাবা ওদের সঙ্গে মিশবো না। তো এই জায়গা থেকে কে মুক্তি দেবে? এই জায়গা থেকে মুক্তি দেবে শিক্ষা।
শিক্ষা, তাদের কাছেও শিক্ষার আলো পৌঁছে দিতে হবে। মাইনরিটি সম্প্রদায়ের জন্য বিশেষ সংরক্ষণের ব্যবস্থা, তাদের জন্য আর্থিক প্যাকেজের ব্যবস্থা করতে হবে এবং তাদের জন্য বিশেষ বিদ্যালয় স্থাপন করতে হবে। বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হলে আবাসিক বিদ্যালয় স্থাপন করতে হবে, করে তাদের কাছেও শিক্ষার আলো পৌঁছে দিতে হবে। তাহলে এই যে বিচ্ছিন্নতাকামী মানসিকতা, সেই জায়গা থেকে আমাদের সমাজ মুক্তি পাবে। বিচ্ছিন্নতাকামী মানসিকতা থেকে তারা মুক্তি দেবে, তাদের কাছেও শিক্ষার আলো পৌঁছবে, যেখান থেকে উঠে আসবে সুনাগরিক, যারা সামাজিক ডেভেলপমেন্টে বিশেষভাবে অংশগ্রহণ করবে সবার সঙ্গে এক সারিতে। আর অনেক সময় হয় কি যে শিক্ষার আলো তো অনেক সময় পৌঁছয় না, অনেক বয়স্ক মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছয়নি। বয়স্কদের জন্য বিশেষ ধরনের নৈশ বিদ্যালয় স্থাপন করা যেতে পারে, নৈশ বিদ্যালয়ের মাধ্যমে বয়স্কদের শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে। তা তোমরা বলবে বয়স্কদের আবার পড়িয়ে টড়িয়ে দিদি কী হবে? অ্যাকচুয়ালি বিদ্যালয়ে পাঠাবে কে? পাঠাবেটা কে? বিদ্যালয়ে পাঠাবে কে? বয়স্করা মানসিকতা যদি তৈরি হয়, তাদের মধ্যে যদি শিক্ষার আলো জাগানো যায়, তবেই তারা ছোটদের উৎসাহিত করবে বিদ্যালয়ে যা, পঠন লিখন এবং যৌক্তিক মানসিকতা, ক্যালকুলেটিভ মানসিকতা তোদেরকে অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তারা যখন দেখবে, বয়স্করা যখন দেখবে আমি যে পারিবারিক জীবিকার সঙ্গে যুক্ত, সেই পারিবারিক জীবিকাটি শিক্ষার আলোপে অনেক ডেভেলপ করেছে, অনেক বিকাশ হয়েছে, আমার রোজগার অনেক বেড়েছে, তাহলে সে সহজে কী করবে? বাড়ির ছোটদেরকেই সে কী করবে? বিদ্যালয়ে পাঠাবে। যে কারণে বয়স্ক শিক্ষার বিশেষ প্রয়োজন। এবার বয়স্করা তো দিনের বেলা যদি বিদ্যালয়ে আসে, তাহলে তারা কী করবে? তারা কাজকর্ম না করলে কি করে চলবে? তাদের তো কাজকর্ম করতে হবে। ওই জন্য বিশেষ নৈশ বিদ্যালয়ের ব্যবস্থা করা যেতে পারে, দূর শিক্ষার মাধ্যমে পঠন পাঠনের ব্যবস্থা করতে পারে, বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। এইভাবে প্রতিটি স্তরে শিক্ষার আলো পৌঁছে দেওয়া যায়। আর আমাদের ভারতীয় সংবিধান যৌথভাবে, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে নিজেদেরকে এই জায়গায় যুক্ত রেখেছে এবং বিভিন্ন আইন কানুনের মাধ্যমে এদের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এবার তোমরা হয়তো বলবে যে দিদি, তো এদের কাছে শিক্ষা পৌঁছে দিয়ে আলটিমেট ঘটনাটা কি ঘটেছে? আলটিমেট আমাদের সমাজের এদের কাছে যদি পৌঁছে দেওয়া যায়, তাহলে কি ঘটনা ঘটবে? কি ঘটনা, মানে আমাদের সমাজে কি ধরনের ঘটনা ঘটবে? তো আমাদের সমাজে আমরা আশা করতে পারি, আমাদের সমাজে দারিদ্রতা দূর হবে, আমাদের সমাজে যে ব্যবসা বাণিজ্য যেটা চলে, ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটবে, কৃষিক্ষেত্রের বিকাশ ঘটবে, সামাজিক বিচ্ছিন্নতাবাদ থেকে আমরা মুক্তি পাব, আমাদের যে নিজেদের ভেতরে যে একটা হীনমন্যতা বোধ, সেখান থেকে আমরা মুক্তি পাব, আমরা ঐক্যবদ্ধ হয়ে উঠব, জাতীয় সংহতি দৃঢ় হবে। এই ঘটনাগুলো অবশ্যই ঘটবে। এতক্ষণ তোমাদের পাঠানো এক প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমরা আরেকটাও প্রশ্ন দিয়েছো, যেটা হলো হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই পলিটিক্যাল নেচার অফ এডুকেশন। অলরেডি যখন আমরা বিষয়টা শুরু করি, সে বিষয়ে আমরা যথেষ্ট আলোকপাত করেছি, তাও আর একটু কীভাবে কোশ্চেনের মতো করে লিখবে তোমরা, সেটা আমি বলে দিচ্ছি। আর একটা এর সঙ্গে বলেছো, হাউ ক্যান ইট বি চ্যানেলাইজড টুয়ার্ড দ্য ডেভেলপমেন্ট অফ এডুকেশন that emancipate individuals and society from the curse of poverty, superstition and disparities. এই যে দুটো কোশ্চেন তোমরা দিয়েছো, সেখানে রাজনৈতিক যেটা দিয়েছে তোমরা, রাজনৈতিক বিষয়, শিক্ষার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক যেটা তোমরা জানতে চেয়েছো, সে শিক্ষার সঙ্গে রাজনীতির যে প্রকৃতি তোমরা জানতে চেয়েছো, সেটা নিয়ে আমি প্রথমেই আলোকপাত করেছি। তবে তোমরা যখন লিখবে, অবশ্যই প্রথমে তোমরা রাজনীতি বলতে কি বোঝো সেটা প্রথমে লিখবে, তারপর লিখবে শিক্ষার লক্ষ্য কী
এবং দুটোর সঙ্গে রিলেট করবে, তাহলেই তোমাদের উত্তরটা সম্পূর্ণ হবে। এবার যে প্রশ্নটা তোমরা পাঠিয়েছ যে দিদি, যে সমস্ত মানুষদের কাছে শিক্ষা পৌঁছয়নি তাদের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য কেন এত উদ্যোগ, কেন এত উদ্যোগ? তাহলে এখানে দেখো, এখানে কি আছে যে কেন এত উদ্যোগ, একটু ওই প্রশ্নের উত্তরের ক্ষেত্রেও আলোকপাত করা হয়েছিল, যে বলছে যে এর ফলে কিন্তু দারিদ্রতা দূর হবে, বলছে যে মানুষ কুসংস্কার মুক্ত হবে, মানুষের যে ভেদাভেদ ডিসপ্যারিটি যেটা রয়েছে সেটা কমে যাবে। আপনি এটা বলছেন। তা তোমরা জানতে চেয়েছো এই প্রশ্নে যে দিদি এটা কীভাবে হবে, কিভাবে হবে? এটা এই অভিশাপ থেকে আমাদের সমাজ, এই দারিদ্রতার অভিশাপ থেকে আমাদের সমাজ কিভাবে মুক্তি পাবে, কিভাবে শিক্ষা কিভাবে একে সাহায্য করবে, এটা তোমরা জানতে চেয়েছো। তোমরা জানতে চেয়েছো কুসংস্কার থেকে মুক্তি পেতে শিক্ষা কিভাবে সাহায্য করবে। তোমরা জানতে চেয়েছো সামাজিক বৈষম্য দূর করতে শিক্ষা কিভাবে সাহায্য করবে, এটা তোমরা জানতে চেয়েছো। আমরা প্রথমে যেটা করব কি, যে কেন এই জিনিসগুলো আমাদের সমাজে এখনো অবধি স্টিল নাও রয়েছে। প্রশ্নের প্রথমে আমরা কি আলোচনা করব? কেন রয়েছে দারিদ্রতা, কেন রয়েছে এই ভেদাভেদ, কেন রয়েছে কুসংস্কারের বেড়াজাল, কেন রয়েছে, প্রথমে আমরা এটা নিয়ে আলোচনা করব। কেন যখন রয়েছে তখন আমরা দেখব যে বিশেষ বিশেষ মানুষের কাছে, অর্থাৎ পশ্চাৎপদ মানুষের কাছেই কিন্তু এই ঘটনাগুলো অধিক আকারে রয়েছে। কেন রয়েছে? তোমরা তো জানোই আমাদের ভারতবর্ষ বিশাল বড় দেশ, সবার কাছে পৌঁছানোটাই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি ভূমিকা, সেখানে কি কারণ আমরা প্রথমে আলোচনা করতে পারি। দারিদ্রতার একটা উল্লেখযোগ্য কারণ হলো ভারতের ভৌগোলিক অবস্থান। ভারতের সর্বত্র ভৌগোলিক অবস্থানের কথা আমি বলছি না, রিসোর্সফুল এলাকা প্রচুর রয়েছে, রিসোর্সবিহীন এলাকা, দুর্গম এলাকাও রয়েছে, যেখানে মানুষ নিজেদের মতো করে বসবাস করে। তাদের কাছে পৌঁছতে হলে কি অসুবিধা? প্রধান অসুবিধা হলো যাতায়াত ব্যবস্থা। ভারতবর্ষ নিয়ে কথা বলতে বলতে একটু আমাদের রাজ্যের দিকে আমরা আলোকপাত করি, যে ভৌগোলিক অবস্থানের কারণে কেন দারিদ্রতা তাদের আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে। যদি তোমরা সুন্দরবন এলাকার কথা ভাবো, সুন্দরবন এলাকায় আমার সৌভাগ্য হয়েছিল, কিছুদিনের আগেই আমি সুন্দরবন এলাকায় গেছিলাম, যখন দেখেছিলাম যে আয়লা বিধ্বস্ত কারণে মানুষ না খেয়ে, আয়লার কারণে, আয়লা ঝড়ের কারণে মানুষ না খেয়ে বেশ কিছুদিন নিজের জীবনযাপন করছে। মানুষ হয়তো দেখা গেল ওখানকার মানুষদের আহার জোটেনি 3 থেকে 4 দিন, কারণ ঝড়ের কারণে তাদের বাড়িঘরদোর ভেঙে গেছে, তাদের খাদ্যের যেটুকু সংরক্ষণ ছিল সেটুকু নষ্ট হয়ে গেছে, যে কারণে তাদের কাছে খাওয়ারই নেই। তাহলে তাদের কাছে শিক্ষাটা একটা অলীক কল্পনা নয় কি? কারণ কি? সুন্দরবনের ভৌগোলিক অবস্থান, যে কারণে তাদের যোগাযোগ ব্যবস্থা ঠিক নেই, যে কারণে সমাজের যে বাদবাকি ডেভেলপ সোসাইটি সেখানে পৌঁছতে পারছে না। ডেভেলপিং সোসাইটির যে আলো, যে শিক্ষার আলো সেখানে পৌঁছতে পারছে না। দুর্গমতার কারণে সেখানে বিদ্যালয় স্থাপন করা সম্ভব হচ্ছে না। সেখানেকার স্টুডেন্টদের বিদ্যালয়ে যেতে হলে 2 থেকে 4 কিলোমিটার রাস্তা হাঁটতে হচ্ছে। কিন্তু আমাদের সংবিধানের সংস্থান কি রয়েছে, যে প্রতি কিলোমিটারে 1 কিলোমিটারের মধ্যে একটা বিদ্যালয় থাকতে হবে। সুন্দরবন এলাকা ছাড়িয়ে যদি পাহাড়ি এলাকায় যাও, আরও দুর্গম এলাকায় যাও, সেখানেও আমরা এই চিত্র আরও প্রকটভাবে দেখব, যে কারণে শিক্ষার আলো সেখানে পৌঁছয়নি, যে কারণে দারিদ্রতার চরমতা যাকে বলে সেই এলাকাটায় পৌঁছতে গেলে তোমরা প্রত্যক্ষ করতে পারবে। দারিদ্রতা যেখানে রয়েছে, যেখানে খাদ্য নেই, সেখানে শিক্ষা পৌঁছে দেওয়া
অনেক কঠিন ব্যাপার, যে কারণে সেখানে আগে খাদ্যের সংস্থান করতে হবে। তাহলে প্রথম কারণ কি? দারিদ্রতার প্রথম কারণ আমরা ভারতবর্ষের ক্ষেত্রে কি দেখলাম? ভৌগোলিক অবস্থানগত কারণ, যাতায়াতের অসুবিধাজনিত কারণ, আর কি সম্পদের সঠিক বন্টনজনিত কারণ। সম্পদের সঠিক বন্টন বলতে দিদি আপনি কি বলছেন? যে সম্পদের সঠিক বন্টন বলতে দারিদ্রতা কোনো দেশের ম্যাক্সিমাম জনগণের কাছে থাকে যখন সেই দেশের খুব সামান্য মানুষের কাছে সম্পদটা কুক্ষিভূত হয়। যখন খুব সামান্য মানুষের কাছেই সম্পদটা থাকে, তখনই ম্যাক্সিমাম জনসাধারণের কাছে কিন্তু দারিদ্রতা থাকে। মনে করো কোনো দেশের জনসংখ্যা 100 কোটি, 100 কোটি। এবার এই জনসংখ্যার মধ্যে যদি 25 কোটি জনসংখ্যার মধ্যেও 25 কোটি জনসংখ্যার মধ্যেও সম্পদটা বণ্টিত থাকে, তাহলেও কিন্তু দেখো 75 কোটি জনসংখ্যার মধ্যে সম্পদ নেই, যে কারণে এখানে দারিদ্রতা রয়ে গেছে। যে দারিদ্রতা কারণে তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। সম্পদের যদি সঠিক বন্টন হয়, অর্থাৎ সঠিক বন্টনের না বলে আমি যদি বলি ম্যাক্সিমাম জনসাধারণের কাছে যদি সম্পদের বন্টন করা সম্ভব হয়, অর্থাৎ এটা যদি রিভার্স হয়ে যায় রেশিওটা, তাহলে সেই দেশের ডেভেলপমেন্ট সম্ভব। অর্থাৎ ম্যাক্সিমাম জনসাধারণের কাছে যদি শিক্ষা পৌঁছে দেওয়া যায়, তবেই কিন্তু সেই দেশের ডেভেলপ সম্ভব। আর আমাদের দেশের বিগত দিনগুলোর কারণেই, জাতিভেদ প্রথার কারণে শিক্ষার আলো তো পৌঁছয়নি, ধর্মীয় কুসংস্কারজনিত কারণে শিক্ষার আলো পৌঁছয়নি, সামাজিক দায়বদ্ধতার অভাবে শিক্ষার আলো পৌঁছয়নি, পরিকল্পনার অভাবে শিক্ষার আলো, সঠিক পরিকল্পনার অভাবে শিক্ষার আলো পৌঁছয়নি, রক্ষণশীল মানসিকতার জন্যও কিন্তু শিক্ষার আলো পৌঁছয়নি। তোমরা দেখবে বেশ কিছু মানুষের মধ্যে রয়েছে যে বাড়ির মেয়েরা বাড়ির গৃহকাজ করবে, আর অন্যরা কি করবে? বাড়ির ছেলেরা স্কুলে যাবে। এই যে রক্ষণশীল মানসিকতা এখনও ম্যাক্সিমাম জনসাধারণের মধ্যে রয়ে গেছে, যে কারণে মেয়েদের যে শিক্ষার হার এত কম, ছেলেদের তুলনায় মেয়েদের শিক্ষার হার অনেক কম, যে কারণে এই যে পিছিয়ে পড়ার কারণের মধ্যে আমরা এগুলো কিন্তু বিশেষভাবে উল্লেখ করতে পারি। এগুলো দূর করার জন্য কি কি ব্যবস্থা করা যেতে পারে? এগুলো দূর করার জন্য আমরা তো জানি আর্থিক অনুদানের ব্যবস্থা করা যেতে পারে, প্রাকৃতিক বাধা দূর করার জন্য আমরা যাতায়াতের সুগম ব্যবস্থা করতে পারি, রাস্তার ব্যবস্থা করা যেতে পারে, জাতিভেদ কুসংস্কার দূর করার জন্য বিশেষ প্রচারমূলক ব্যবস্থা করা যেতে পারে। আর কি করা যেতে পারে? সামাজিক বাধা দূর করার জন্য সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারা নিজেরাই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। বিভিন্ন রিমোট এলাকায় অধিক সংখ্যক বিদ্যালয় স্থাপন করা যেতে পারে, যাতে শিক্ষার্থীদের অনেক রাস্তা না হেঁটে বিদ্যালয়ে পৌঁছতে হয়, তাদের নির্দিষ্ট পরিসরের মধ্যে তারা বিদ্যালয় পায়। প্রশিক্ষণপ্রাপ্ত উপযুক্ত শিক্ষক নিয়োগ করা যেতে পারে, বিদ্যালয়ের উপযুক্ত গৃহ স্থাপন করা, স্যানিটাইজেশনের সুষ্ঠু ব্যবস্থা রাখার দরকার, পোশাক পুস্তক ছাড়াও বেশ কিছু অন্যান্য আনুষঙ্গিক যে শিক্ষার উপকরণগুলো সেগুলো সরবরাহ করা যেতে পারে। এভাবে আমরা পিছিয়ে পড়া সম্প্রদায়ের কাছে শিক্ষার আলো নিয়ে যেতে পারি। এবার প্রশ্ন হলো, এগুলো যদি দিদি করা হয় তাহলে কি ঘটনা ঘটবে? যখন আমরা দেখছি কি যে সামাজিক কুসংস্কার বলো, সামাজিক মানসিকতা বলো, যাই বলো, মেয়েদের তুলনায় ছেলেরা বেশি বিদ্যালয়ে যায়, এটা আমরা লক্ষ্য করছি। এবার শিক্ষা কি করতে পারে? মেয়েরা কি কাজ করে? অভিভাবকরা কি চায়? মেয়েরা বাড়ির কাজ করুক,
বাড়ির কাজ করবে। তাহলে অভিভাবকদের কথা আমরা রাখতে পারি। শিক্ষা কিভাবে করবে? এই বাড়ির কাজটাকেই সঠিকভাবে পরিচালনা করার জন্য বিদ্যালয়ে তার শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে। তোমরা জানো একটা হোম সায়েন্স বলে একটা বিষয় পড়ানো হয়। তো সেখানে কি শেখানো হয়, যে সেখানে বাড়িতেই মহিলারা যা কাজ করে সেগুলোই কিন্তু সঠিকভাবে শেখানো হয়। তো তারা ফুড অ্যান্ড নিউট্রিশন, তারা কি করে, বাড়ির কাজ মানে কি, ম্যাক্সিমাম সময় বাড়ির সদস্যদের জন্য বিশেষ রকমের ফুডের সরবরাহ রাখে। তো সে যদি ফুড আর নিউট্রিশন নিয়ে তাকে পড়ানো হয়, তাহলে বাড়ির সদস্যদের সঠিক নিউট্রিশন ভ্যালু তারা কিন্তু দিতে পারে। তো শিক্ষাকে এভাবেও কিন্তু পরিচালনা করা যায়, যে তারা যে কাজটা করে সে কাজটাকেই উন্নতভাবে, বাড়ির মহিলারা সূচি শিল্পে খুব পারদর্শী হোক। তো যদি আমরা ভোকেশনালে তাদের সূচি শিল্পের শিক্ষা দিই, তো উপযুক্ত শিক্ষাই পারে তাদেরকে সঠিক আলো নিয়ে যেতে। তো যদি সূচি শিল্পের সঠিক শিক্ষা দেওয়া হয়, সে সেখান থেকে উৎপাদনাত্মক দিকেও যেতে পারে। সে নিজে যেটা সেলাই করতো বাড়িতে ডেকোরেশনের জন্য নিজের প্রয়োজনে, সেটা ব্যবসায়ী মানসিকতায়ও সে করতে পারে, সে ফ্যামিলির জন্য কিছু রোজগারও করতে পারে। তো অভিভাবকদের এভাবেই ইনসিস্ট করে মহিলাদের কাছে শিক্ষা পৌঁছে দিতে হবে। আদবে তাতে কি উপকার হবে? দেখো, সঠিক স্বাস্থ্যবিধি কিন্তু পালিত হবে। সঠিক স্বাস্থ্যবিধি যদি খেয়াল করো, বাড়ির মায়েরাই কিন্তু সঠিক স্বাস্থ্যবিধি পালনে শিশুদের সঠিক শিক্ষা দেয়। তো সঠিক স্বাস্থ্যবিধি কিন্তু পালিত হবে এর সাহায্যে। বাড়ির যে উৎপাদনাত্মক কাজ, সে কাজেও কিন্তু মহিলারা পুরুষদের সঙ্গে সঠিকভাবে পাশাপাশি সহযোগিতাও করতে পারবে সঠিক শিক্ষার সাহায্যে। আর কি, এই যদি আমরা শিক্ষার আলো সবার কাছে পৌঁছে দিতে পারি, তাহলে দেখবে সমাজের যে কুসংস্কারগুলো রয়েছে, সেই কুসংস্কারগুলো থেকে সমাজকে আমরা মুক্ত করতে পারবো। যে দিদি আপনি কীভাবে, এটা অনেকবার বললেন এই ক্লাসে, দেখা গেলে আপনি 4 থেকে 5 বার বলেছেন শিক্ষা কুসংস্কার মুক্ত করতে সমাজকে সাহায্য করে। কিভাবে করে, কিভাবে করবে? তো এখানে দেখো, শিক্ষা মানুষকে কি করে, মানুষকে যুক্তিশীল করে তোলে, বৈজ্ঞানিক মানসিকতা মানুষের মধ্যে গড়ে ওঠে। তো দেখো, আমাদের মধ্যে একটা কুসংস্কার আছে। মনে করো একদিন সূর্যগ্রহণ রয়েছে, সূর্যগ্রহণের ঘটনা একদিন ঘটবে। সূর্যগ্রহণ হয়েছে, সূর্যগ্রহণ মানে কি, সূর্যগ্রহণে কি ঘটে? সূর্যগ্রহণে নিশ্চয়ই রাহু খেয়ে ফেলে না, তোমরা জানো, তোমরা তো জানো রাহু খেয়ে ফেলে না, কিন্তু আমরা জানি ঘটনাটা, কিন্তু দেখছি যে রাহু খেয়ে ফেলে না। একটা মহাবিশ্বের একটা জাগতিক ঘটনা, একটা ঘটনা মাত্র, যে একটা ছায়া পড়ছে সূর্যের ওপর, যে কারণে সূর্যের আলোটা ডাইরেক্ট পৌঁছতে পারছে না আমাদের কাছে। তো সেই জায়গাটায় আমরা বলছি যে না, রাহু খেয়ে ফেলছে, যে কারণে ওই সময় কোনো রকমের খাবার গ্রহণ করা যাবে না। এবারে হয়তো প্রয়োজন, একজন বয়স্ক মানুষের একটা বিশেষ মেডিসিনের প্রয়োজন, সে কিন্তু যেহেতু ভাবছে যে রাহু খেয়ে ফেলবে, বাবা আমি ওষুধটা খাবো না, দেখা গেল সে কারণে তার বিশেষ একটা অসুবিধা ঘটলো। এই কুসংস্কার থেকে কে মুক্তি দিতে পারে? যে শিক্ষার আলো বলে দিল না, ওই সময় কিন্তু রাহুর কোনো ভূমিকা নেই, সেটা একটা গল্প কথা, সেটা একটা বইয়ে লেখা একটা গল্প কথা মাত্র। এখানে কিন্তু ঘটনাটা অন্য ঘটছে। এখানে সূর্য রয়েছে, চাঁদ রয়েছে, আর পৃথিবী রয়েছে। তো সূর্য আর চাঁদ আর পৃথিবী যদি এই যে একটা সরল রেখায় রয়েছে, এবার সরল রেখায় থাকার জন্য কি হয়েছে, সূর্যটা তো এবার এই যে সরল রেখায় থাকার জন্য কি হয়েছে, কি ঘটনাটা ঘটেছে, যে এই আলোটা তো এখানে আসবে, এবার ছায়াটা পড়ে যাচ্ছে। ছায়াটা আমরা কি দেখছি, আমরা এখানে থেকে কি দেখছি, যে এর ছায়াটাকেই দেখছি, আমরা সূর্যটাকে দেখছি না, যে কারণেই ঘটছে কি, গ্রহণ হচ্ছে।
এই যে যুক্তিপূর্ণ মানসিকতা, এটা একটা উদাহরণ দিলাম তোমাদের, এই ধরনের বিভিন্ন যুক্তিপূর্ণ মানসিকতা গড়ে উঠবে। যে মানুষ ভাবে কি, যে কুসংস্কার কি রয়েছে, যে 9 বছরের যদি মেয়ের বয়স হয় মেয়েটাকে বিয়ে দিয়ে দিতে হবে, না হলে আমার পাপ হবে, এই যে মানসিকতা। কিন্তু আমার আইন আছে কি, যে 18 বছর বয়স যদি না হয় তাহলে কিন্তু বালিকাদের বিবাহ দেওয়া উচিত নয়, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। শিক্ষার আলো এটা শেখাচ্ছে। এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, কারণ এর আগে সে ম্যাচিওর হয় না বিবাহের জন্য। কিন্তু আমি কি জানি, যে না বাবা, অভিভাবক কি জানে, যে না, 9 বছরের মেয়েটিকে সে বড় হওয়ার আগেই আমাকে অন্য বাড়ি পৌঁছে দিতে হবে। এই ধরনের কুসংস্কার থেকে মুক্তি কে দেবে? তাকে বোঝাতে হবে। তো শিক্ষাই পারে এই জায়গাটায় পৌঁছতে, যে 18 বছরের বালিকা যখন 18 বছর হবে, সে যখন সাবালিকা হবে বালিকা থেকে, তখনই তাকে বিবাহ দিতে হবে, তার আগে কখনোই নয়। এই যে বিভিন্ন কুসংস্কার, এরকম সামাজিক প্রেক্ষাপটে বিভিন্ন কুসংস্কার আমাদের সমাজে মজ্জাগত হয়ে রয়েছে। দীর্ঘ দিনের বঞ্চনা, শিক্ষা থেকে বঞ্চনা এর কারণ, যে কারণে এই কুসংস্কারগুলো আমাদের সমাজে থেকে গেছে। এর থেকে মুক্তি পাওয়ার জন্যই অবশ্যম্ভাবীভাবে শিক্ষার আলো সবাইকে পৌঁছে দিতে হবে। শিক্ষার আলোই পারে এই কুসংস্কার থেকে সমাজকে মুক্তি দিতে। এবার দেখবে সমাজে, দেখবে ধর্মীয় কারণে, জাতিগত কারণে মানুষ মানুষের সঙ্গে বিভেদ ঘটায়। ধর্মীয় কারণে কিভাবে? ধর্মীয় কারণে তুমি হিন্দু, তুমি মুসলিম, তুমি ওই দিকে থাকবে, তুমি এদিকে আসবে না। আবার কি, তুমি তপশিলি উপজাতি, তুমি আমাদের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না, তুমি এই জাতি, তুমি অংশগ্রহণ। এর দ্বারা কি হয়? এর দ্বারা মানসিকতা কি হয়? বিচ্ছিন্ন হয়। কিন্তু আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের কল্যাণকামী রাষ্ট্র, সে কখনোই চায় না এই বিচ্ছিন্নতা। সে কোনো দিন চায় না একটা মানুষ আর একটা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে বাঁচুক। তোমরা নিশ্চয়ই জানো যে লকডাউন পিরিয়ডে একা যখন তুমি বাড়ির মধ্যে রয়েছো, মন সবসময় কি চাচ্ছে, যে না, আমি যদি কলেজে যেতে পারতাম, আমি যদি সব বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসে ক্লাসটি করতে পারতাম, তাহলে কত না মজা হতো, কত ভালো হতো, দিদির সঙ্গে যদি ডাইরেক্ট ইন্টারাক্ট করতে পারতাম। কিন্তু এখানে আজকে যখন তুমি বাড়ি বসে এই ক্লাসটা দেখছো, তখন মনে হচ্ছে যদি আমি ক্লাসরুমে থাকতে পারতাম। অর্থাৎ কেন তোমার ওইটা মনে হচ্ছে? মানুষ মানেই, মানুষ কখনো বিচ্ছিন্নতাকামী নয়। কিন্তু আমাদের সমাজ কি করেছে? আমাদের বিচ্ছিন্নতাকামী করে দিচ্ছে। আমরা তো সামাজিক জীব, আমরা কখনোই একে অপরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে বাঁচতে চাই না, কখনোই চাই না আমরা একে অপরের থেকে বিচ্ছিন্নভাবে বাঁচতে। কিন্তু এক্ষেত্রে আমরা কিন্তু দেখছি যে ধর্মীয় ভেদাভেদের কারণে, জাতিগত ভেদাভেদের কারণে আমরা একে অপরের থেকে বিচ্ছিন্নভাবে বাঁচতে চাইছি। যে কারণে আমরা বলছি শিক্ষার আলো সবার কাছে পৌঁছে দিলে এই যে বৈষম্যমূলক মানসিকতা থেকে মানুষ মুক্তি পাবে। তাহলে কি হবে? সমাজ ঐক্যবদ্ধ হবে। সমাজ ঐক্যবদ্ধ হলে কি হবে? জাতি ঐক্যবদ্ধ হবে। তাহলে কি হবে? সুগঠিত সুষ্ঠু রাষ্ট্র গঠিত হবে, যে রাষ্ট্রের ডেভেলপমেন্ট অবশ্যম্ভাবী। আর কি হতে পারে? দেখো, শিক্ষা কিন্তু কেবলমাত্র যে জ্ঞানের শিক্ষা দেয় তা নয়, কেবলমাত্র কিছু আমি জ্ঞান দিলাম তোমাকে, তুমি সেটা জেনে নিলে, তা কিন্তু নয়। শিক্ষার আলো কিন্তু তুমি যে কাজটা করো সেটাকেও ডেভেলপ করতে সাহায্য করে। এর সাহায্যে কি করবে শিক্ষা? বৃত্তির যে ডেভেলপমেন্ট, তুমি যে বৃত্তিতে রয়েছো, তুমি যে পেশায় রয়েছো, তার ডেভেলপমেন্ট করবে কে? শিক্ষা। তাহলে বৃত্তিগত ডেভেলপমেন্টেও সাহায্য করবে। যদি তোমার বৃত্তির ডেভেলপমেন্ট হয়, তুমি যদি তোমার কাজের বিকাশ ঘটে, তাহলে তোমার দেখবে রোজগার বাড়বেই বাড়বে। তোমার যদি বাৎসরিক রোজগার বাড়ে, তাহলে তো দারিদ্রতা দূর হবেই।
এখানে একটা ছোট্ট উদাহরণ দেওয়া যেতে পারে। কীরকম উদাহরণ? একটা গ্রামে ধরো 50টি পরিবার রয়েছে, 50টা পরিবার রয়েছে। 50টি পরিবারে ধরো 1999 সাল, তখন 50টা পরিবার নিয়ে একটি গ্রাম। তো এই গ্রামে তো 50টা পরিবার নিয়ে একটি গ্রাম রয়েছে। সেই গ্রামে 50টি পরিবারের মানুষই কৃষিজীবী। এবার কৃষিজীবীর কারণে তাদের পারিবারিক রোজগার একটা নির্দিষ্ট রয়েছে। এবার এই যখন 2020 সাল এলো, দেখা গেল এই 50টি পরিবারই রয়েছে, কিন্তু কৃষিকাজ ছাড়াও এখানে কেউ ব্যবসা করছে, কেউ চাকুরি করছে, কেউ ব্যবসা করছে, কেউ চাকরি করছে। এর ফলে কি হচ্ছে, আরও বেশ কিছু প্রফেশনেও কেউ যুক্ত হয়েছে। কৃষিকাজ ছাড়াও অন্যান্য প্রফেশনে কিন্তু সে যুক্ত হয়েছে। এর ফলে 2019 সালে এই 50টি পরিবারের যে আর্থিক সক্ষমতা ছিল, তার তুলনায় 2020 সালে যখন কৃষিকাজ ছাড়িয়ে অন্যান্য প্রফেশনে পারিবারিক জীবিকা কনভার্ট হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে কি যে এখানে দারিদ্রতা 50টি পরিবারের মধ্যে যে কটি পরিবার দারিদ্রতা সীমার নিচে বসবাস করত, তারা কিন্তু দারিদ্রতা সীমার ওপরে চলে গেছে। কেন গেছে? কারণ কৃষিকাজ ছাড়াও অন্যান্য প্রফেশনের সঙ্গে মানুষ যুক্ত হয়েছে। এবার অন্যান্য প্রফেশনে কিভাবে যুক্ত হলো মানুষ? কারণ এই 50টি পরিবারের মধ্যে শিক্ষার আলো গেছে। তাহলে শিক্ষার আলো কি করবে? দারিদ্রতা থেকে সমাজকে মুক্তি দেবে। পরিষ্কারভাবে বোঝা গেল। আর কি করতে পারে শিক্ষার আলো যদি পৌঁছে দেওয়া যায়, সবার কাছে শিক্ষার আলো যদি পৌঁছে দেওয়া যায়? এই যে কৃষিকাজ, যে কাজটা করে 50টি পরিবার, মনে করো যে এই ব্যবসা বাণিজ্য বা চাকুরিতে তারা কিন্তু যায়নি। 2020 সালে 50টি পরিবারও কৃষিকাজের সঙ্গেই এখনো যুক্ত আছে। 50টি পরিবার যখন 2019 সালে কৃষিকাজ করত, তখন খালি তারা ধান চাষ করত, ধান। 2020 সালে এসে দেখা যাচ্ছে তারা ধান ছাড়াও ডাল, গম, কেউ তুলা, পাট এসব চাষ করছে। এবার দেখো, শুধু যখন ধান চাষ করত, তখন দারিদ্রতার সীমায় যদি দারিদ্রতার সীমার নিচে যদি 25টি পরিবার থাকে, তারা কিন্তু ডাল, গম, তুলা, পাট এসব চাষ করার পরে সেই 25টি পরিবার কিন্তু দারিদ্রতা সীমার ওপরে চলে যাবে। তারা দারিদ্রতা সীমার নিচে আর থাকবে না। কেন থাকবে না দিদি? কারণ তোমরা দেখো, এগুলো ধান এবং ডাল, গম এগুলো কি শস্য? খাদ্য শস্য। আর এটা কি তুলা আর পাটটা কি বলো তো, কি শস্য? এটা হলো অর্থকারী ফসল। এখানে তুলো থেকে কি হয়? কার্পাস তুলো থেকে পোশাক তৈরি হয়। পাট থেকে থলে, পাটের বিভিন্ন রকমের বাই প্রোডাক্ট এখন হচ্ছে, এগুলো তৈরি হচ্ছে। তাহলে কৃষিকাজটা প্রোডাক্টিভ স্তরে নিয়ে চলে গেছে কৃষিজীবীরা। এগুলো করেছে কে? শিক্ষা করেছে। শিক্ষার আলো এই পরিবারগুলোকে ডেভেলপ করতে সাহায্য করছে। তাহলে এর দ্বারা আমরা কি প্রমাণ করতে পারি? যে শিক্ষার আলো যদি মার্জিনালাইজ পিপলদের মধ্যে পৌঁছে দেওয়া যায়, তবেই সমাজের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্ভব। একদম মার্জিনালাইজ পিপলদের মধ্যে পৌঁছে দাও শিক্ষা, তাহলেই কিন্তু এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা বিকাশের যে ভারসাম্য রাখা অবশ্যম্ভাবীভাবে সম্ভব। তাহলে দিদি, তোমরা হয়তো বলবে যে দিদি আপনি তাহলে কোশ্চেনটার অ্যান্সারটা আমরা কিভাবে লিখব?
তোমরা হয়তো বলবে যে দিদি আমি যে এই প্রশ্নটা, সাধারণত তোমাদের যেটা পরীক্ষা হয় সেখানে তোমরা যদি দেখো তাহলে দেখবে প্রশ্নের মান কীরকম থাকে। একটুখানি তোমাদের এখানে একটু বুঝিয়ে দিই যে প্রথমে 1 নম্বরের প্রশ্ন থাকে, 2 নম্বরের প্রশ্ন থাকে, 7 নম্বরের প্রশ্ন থাকে, আর থাকে 16 নম্বরের প্রশ্ন। যে প্রশ্নটা তোমরা আমাকে দিয়েছো সেক্ষেত্রে কিন্তু তোমাকে 16 নম্বরের প্রশ্নের অ্যান্সার এটা হবে। তো 16 নম্বরের প্রশ্নের অ্যান্সার তোমাকে দিতে হলে 500টি ওয়ার্ডের মধ্যে, শব্দের মধ্যে তোমাকে কোশ্চেনের উত্তরটা কিন্তু দিতে হবে। তো এক্ষেত্রে তোমরা কি করবে, প্রথমে কি করবে যে শিক্ষা যেটা তোমরা বললে যে হাউ ক্যান ইট চ্যানেলাইজ টুয়ার্ড দ্য ডেভেলপমেন্ট অফ এডুকেশন, কীভাবে মুক্তি দেবে। তো প্রথমে তোমরা যেটা পড়বে কেন পিছিয়ে রয়েছে, পিছিয়ে পড়া থেকে মুক্তি দেওয়ার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়, এবং সেই থেকে যদি মুক্তি দেওয়া যায় তাহলে সমাজের কোন কোন দিকের বিকাশ ঘটবে। যে পয়েন্টসগুলো বলেছো সেগুলোকে যেভাবে আলোচনা করলাম সেভাবেই ইলাবোরেটলি আলোচনা করে যাবে। তাহলে তোমাদের 16 নম্বরের 500 ওয়ার্ডের উত্তর অবশ্যম্ভাবীভাবে হয়ে যাবে। এভাবেই তোমরা প্রশ্নটা পরীক্ষার খাতায় লিখবে। আচ্ছা, তোমাদের পাঠানো দুটো প্রশ্নই আলোচনা হয়েছে। এখন যেটা বললাম তোমাদেরকে যে এই যে আমাদের যে পরীক্ষা হয় তাতে যেটা থাকে 1 নম্বরের প্রশ্ন থাকে। তো 1 নম্বরের প্রশ্নগুলো সাধারণত মাল্টিপল চয়েস ধরনের। তো একটা উদাহরণ দেওয়া যাক, ভারতের শিক্ষা ব্যবস্থায় রাজনীতির প্রভাব রয়েছে কিভাবে। তো প্রশ্নটা আমি বোর্ডে লিখে দিচ্ছি তোমাদের। ভারতে শিক্ষা ব্যবস্থায় রাজনীতি রয়েছে কিভাবে। এবার 4টে অপশান দেওয়া থাকবে। একে প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে, নিষ্ক্রিয়ভাবে, মৌখিকভাবে। মৌখিকভাবে এই 4টে। তাহলে এখানে উত্তরটা তাহলে কোনটা হচ্ছে? নিঃসন্দেহে অপশান 2। প্রত্যক্ষভাবে তো থাকেই না, নিষ্ক্রিয় তো নয়, মৌখিকভাবেও নয়। তাহলে আমরা কি উত্তরটা কি লিখব? পরোক্ষভাবে। যখন তোমরা উত্তরটা লিখবে খাতায় তখন অবশ্যই ক লিখে, ধরো 1-এর ক এভাবে রয়েছে, তোমরা ওভাবেই লিখবে 1-এর ক লিখে উত্তরটা লিখে দেবে পরোক্ষভাবে। ঠিক আছে, এরকম আরও দুটো প্রশ্ন তোমাদেরকে আমি বলছি। পুরোহিত সম্প্রদায়ের উদ্ভব হয় সমাজ থেকে, আর্য ঋষি পরিবার থেকে, চতুরাশ্রম থেকে, বিশ্বাস থেকে। 4টে অপশান দেওয়া আছে এখানে। তোমরা নিশ্চয়ই জানো যে পুরোহিত সম্প্রদায়ের উদ্ভব হয়েছিল আর্য ঋষি পরিবার থেকে। সেক্ষেত্রেও তোমরা এভাবে 1-এর খ লিখে উত্তরটা লিখবে, পুরোহিত সম্প্রদায়ের উদ্ভব হয় আর্য ঋষি পরিবার থেকে। তো আরেকটা এইরকমই আরেকটা প্রশ্ন আমি দিচ্ছি, দেখো পারো কিনা। এমসিকিউ প্রশ্ন, শিক্ষাকে যৌথ তালিকায় আনা হয় কততম সংশোধনে। দেখো, শিক্ষাকে যৌথ তালিকায় আনা হয় কততম
ধ্বনি। এক্ষেত্রে 43তম সংশোধনী, সরি, সংশোধনী 42তম সংশোধনী, 42তম সংশোধনী, 48তম সংশোধনী। তাহলে কোন উত্তরটা হবে বলো তো? এক্ষেত্রেও সঠিক উত্তর হচ্ছে 42তম সংশোধনী। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে যৌথ তালিকা বলতে আমি কি বোঝাচ্ছি। অর্থাৎ শিক্ষাকে রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে শিক্ষার জন্য কাজ করবে, এই জন্য আমরা বলছি যৌথ তালিকা। সংবিধানের যৌথ তালিকায় আনা হয়েছে। অর্থনীতিকেও যেমন যৌথ তালিকার মধ্যে রাখা হয়েছে, শিক্ষাকেও ঠিক তেমনইভাবে যৌথ তালিকার মধ্যে রাখা হয়েছে। সমাজের মেরুদণ্ড হিসেবে চিহ্নিত করা হয় কাকে? তোমরা যে প্রফেশনের জন্য এসছো, কোন প্রফেশনের জন্য এসছো এখানে পড়তে? কোন প্রফেশনে যুক্ত হতে চাইছো? নিশ্চয়ই শিক্ষক হতে বা শিক্ষিকা হতে চাইছো। এখানেও আমি অনেকগুলো অপশান দিয়ে দিচ্ছি, 4টে অপশান দিয়েছি। অর্থনীতিকে সমাজের মেরুদণ্ড হিসেবে চিহ্নিত করা হয় কাকে? অর্থনীতিকে, শিক্ষাকে, শিক্ষককে, শিক্ষার্থীকে। অবশ্যই তোমরা যে পেশায় যুক্ত হওয়ার জন্য এখানে এসছো সেই শিক্ষককেই কিন্তু সমাজের মেরুদণ্ড বলা হয়। যখন আমি আলোচনা শুরু করেছিলাম এটা তোমাদের আমি বলেছি। এবার যেমন তোমাদের MCQ 1 নম্বরের এ ধরনের প্রশ্ন হয়, সেরকম 20 থেকে 30টি শব্দের মধ্যে লেখার জন্য 2 নম্বরেরও প্রশ্ন থাকে। তো এখানে আমি একটা প্রশ্ন দিয়েছি, 2 নম্বরের প্রশ্ন কি? সমাজের অনগ্রসর জাতিগোষ্ঠী কারা? তোমরা যে প্রশ্নটা পাঠিয়েছিলে ওখানে প্রথমেই উত্তর ছিল সমাজের অনগ্রসর জাতিগোষ্ঠী কারা। সমাজের অনগ্রসর জাতি গোষ্ঠী কারা? একদম মনে আছে নিশ্চয়ই। নারী, তপশিলি জাতি, উপজাতি সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়, প্রতিবন্ধী সম্প্রদায়, বয়স্ক সম্প্রদায়, এরা হচ্ছে সমাজে পিছিয়ে পড়া সম্প্রদায় হিসেবে, গোষ্ঠী হিসেবে চিহ্নিত। আর একটা 2 নম্বরের প্রশ্ন আমি দিয়েছি, সমাজের প্রতি শিক্ষকের দায়িত্বগুলি কি কি? শিক্ষক তো হতে এসছো, তো সমাজের প্রতি শিক্ষক কি দায়িত্ব পালন করবে? বলো তোমরা কি দায়িত্ব পালন করতে পারো? নিঃসন্দেহে পড়াবে তো অবশ্যই। আর কি করবে? হ্যাঁ, আর কি করবে? এমন নাগরিক গড়ে তুলবে। কারণ কি, বিদ্যালয়টা কি? বিদ্যালয়টা একটা সমাজের ক্ষুদ্র সংস্করণ, যেখানে কয়টা উপাদান রয়েছে, যেখানে রয়েছে শিক্ষার্থী, যেখানে রয়েছে শিক্ষক, আর রয়েছে বিদ্যালয়। দেখো, শিক্ষার্থী রয়েছে, শিক্ষক রয়েছে, বিদ্যালয় রয়েছে। শিক্ষকরা আমরা কাদের জন্য রয়েছে? শিক্ষার্থীদের জন্য। এবার শিক্ষার্থীরা এসছে কিসের জন্য? সমাজের সুনাগরিক হয়ে ওঠার জন্য তারা এসছে। তাহলে শিক্ষক কি করবে? তাদেরকে কি করবে? শিক্ষকের কাজ কি? সমাজের সুনাগরিক গড়ে তোলা। সুনাগরিক গড়ে তুলতে হলে কি করতে হবে? শুধু কি তাদের জ্ঞানের আলো বিকাশ করলে হবে? তাদেরকে তাদের যাতে সার্বিক বিকাশ ঘটে, অর্থাৎ জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতার বিকাশ ঘটে, সেদিকে শিক্ষক শিক্ষিকা সহযোগিতা করবে, তার সার্বিক বিকাশের সহযোগিতা করবে, সার্বিক বিকাশের সহযোগিতা করবে, তার ব্যক্তিত্ব গঠনের সহযোগিতা করবে। শিক্ষক কী করবে? তার সার্বিক বিকাশ যাতে ঘটে, তার সঠিক ব্যক্তিত্বের বিকাশ যাতে ঘটে, সে যাতে সুনাগরিক হয়ে উঠতে পারে, তার জন্য শিক্ষক শিক্ষিকা তার কাজ পরিচালিত করবে।
এবার তোমরা প্রশ্ন করতে পারো, দিদি আমরা কিভাবে করব? সে তো অনেক বিস্তৃত ব্যাপার। একটা সংক্ষেপে একটা লাইন তোমাদেরকে আমি বলতে পারি যে তুমি তাদের এই বিকাশে সাহায্য করবে মাত্র, তুমি গাইড করবে, তুমি ফ্রেন্ড হবে, তার ফিলোজফার হবে, তুমি গাইডার হবে, হয়ে তাকে কেবলমাত্র সাহায্য করবে তার এই বিকাশের পথে। সে স্বাভাবিকভাবেই বেড়ে উঠবে। আধুনিক শিক্ষা মনোবিজ্ঞান তাই বলে। তুমি সহযোগিতার কাজ করো, তুমি ফেসিলিটেটরের কাজ করো। কখনোই তুমি টিচার সুলভ মানসিকতা দেখিও না, তুমি প্রভুর মানসিকতা দেখিও না, তুমি গুরুর মানসিকতা দেখিও না। প্রাচীন বৈদিক শিক্ষা যেটা বলে গেছে, দাতা গ্রহিতার কাজ করো না, তুমি করো ফ্রেন্ডের কাজ, তুমি ফিলোজফারের কাজ, তুমি করো গাইডের কাজ। ঠিক আছে? আর একটা প্রশ্ন তোমাদের জন্য আমি করেছি, সেটা হলো 7 নম্বরের জন্য, শিক্ষক ও সমাজের সম্পর্ক কি? শিক্ষক ও কি প্রশ্ন? তাহলে 7 নম্বরের প্রশ্ন কি রয়েছে? শিক্ষক ও সমাজের সম্পর্ক কি সম্পর্ক? তো তোমরা তো বলেছো শিক্ষক হলো সমাজের মেরুদণ্ড। এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি, যে ডক্টর জাকির হোসেনের কথা জানো, শুনেছো ডক্টর জাকির হোসেন? তো ডক্টর জাকির হোসেন একটা বলেছিলেন যে টিচার হলেন আর্কিটেক্ট, সমাজের আর্কিটেক্ট। আর্কিটেক্টটা কী করে? আর্কিটেক্টটা কী করে? ডিজাইন করে। কিসের ডিজাইন করে? বাড়ির ডিজাইন করে। আর শিক্ষকরা কি করবে? সমাজের ডিজাইন করবে। তাহলে সমাজ কোন পথে পরিচালিত হবে সেটা কে স্থির করে দেবে? শিক্ষক শিক্ষিকারাই। আজকে যে কাজের জন্য ব্রত হতে এসছো, সেই কাজে শিক্ষক শিক্ষিকারাই তার এই যে সামাজিক বিকাশ, সমাজ কোন পথে পরিচালিত হবে, সমাজ ডেভেলপ হবে না সমাজ পিছিয়ে যাবে, না সমাজ কোথায় যাবে, শিক্ষকই সেটা স্থির করে দেবে। শিক্ষক তারই ডিজাইন তৈরি করবে। এই জন্য ডক্টর জাকির হোসেনের কথাটা আজকে উল্লেখ করলাম। তো এক্ষেত্রে তোমাদের যে 7 নম্বরের এই যে প্রশ্ন, শিক্ষক ও সমাজের সম্পর্ক কি, এক্ষেত্রে কিন্তু তোমাদের উত্তরটা 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। আমি 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। কতগুলো পয়েন্টস এখানে তোমরা আলোচনা করতে পারো। এখানে কি? সামাজিক সংস্কার থেকে মুক্তি পেতে শিক্ষক সাহায্য করবে। সমাজে কতগুলো সংস্কার অলরেডি আলোচনা করেছি আমরা। সেই সংস্কার থেকে শিক্ষক সমাজ কিভাবে মুক্ত করতে সাহায্য করবে? শিক্ষক সমাজ নিজে যদি সামাজিক সংস্কারগুলির সঠিক প্রয়োজনীয়তা নিজে যদি না উপলব্ধি করতে পারে, সে কখনোই সেগুলোকে দূর করতে পারবে না। তার আদবে প্রয়োজন আছে কি তার আদবে প্রয়োজন নেই, সেই উপলব্ধি শিক্ষক শিক্ষিকার থাকতে হবে। যদি তার প্রয়োজনীয়তা থাকে, সেই উপলব্ধি দিয়েই, তার ব্যক্তিত্ব দিয়েই সমাজের কাছে পৌঁছে শিক্ষার্থীদের সহযোগিতায় তা দূর করতে সাহায্য করতে হবে। শিক্ষক শিক্ষিকা তার ব্যক্তিত্ব দিয়ে সেই সামাজিক কুসংস্কারগুলো দূর করতে বিশেষভাবে সাহায্য করতে পারেন। আর কি পয়েন্টস তোমরা আলোচনা করতে পারো? সামাজিক কল্যাণে, সমাজ কল্যাণে বিভিন্ন ভূমিকা গ্রহণ করতে পারে। কি করে সমাজের কল্যাণমূলক কাজগুলো কি কি? সমাজের কল্যাণমূলক কাজগুলো কি হতে পারে? যদি এই প্যান্ডামিক পিরিয়ডের কথাই ভাবা যায়, যে এখানে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারছে না, কিন্তু তাদের তো একটা শিক্ষাবর্ষ রয়েছে। তারা এর ফলে এই যে প্যান্ডামিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি বেশ কিছু শিক্ষার্থী বিদ্যালয় ছুট হয়ে যাচ্ছে, বিদ্যালয় থেকে সে কোথায় হারিয়ে যাচ্ছে, তাই বিদ্যালয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কেন দিদি? ইন্টারনেটে তো বাচ্চারা পড়ছে, কিন্তু তোমরা ভারতবর্ষের সব, এই যে বললাম ভৌগোলিক অবস্থান, ভারতবর্ষের সব জায়গায় তোমরা যদি নজর করো, কোথাও কোথাও কোনো ইন্টারনেটের নেটওয়ার্কই নেই। নেটওয়ার্ক যদিও আছে, তার কাছে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টই নেই। তো তা সে পৌঁছবে কী করে? যে মানুষটির বাড়িতে দুবেলা
ভাতই পৌঁছয় না, সে মানুষটির বাড়িতে কি করে মানে কোনো ইলেকট্রনিক স্কুট থাকবে বা টিভিও সেখানে পৌঁছয়নি। তো সেই জায়গায় সে পড়াশোনা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন, বা পৌঁছলেও বিভিন্ন কারণে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে ডিট্যাচড হয়ে গেছে। এ তাহলে সমাজ কতটা পিছিয়ে যাচ্ছে। আজকে দীর্ঘ 5 মাস শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারছে না। তো এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা একটা গুরুত্বপূর্ণ, সমাজের এই পিছিয়ে পড়া থেকে রোধ করতে শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছেন। যারা অলরেডি বিদ্যালয়ে রয়েছেন তাদের আমি দেখেছি যে তারা অনেক সময় ব্যক্তিগতভাবে শিক্ষার্থীর পরিবারের কাছে পৌঁছে যাচ্ছেন, শিক্ষার্থীর কাছে পৌঁছে যাচ্ছেন, গিয়ে তাদেরকে শিক্ষার আলো থেকে তারা বঞ্চিত না হয়, তারা বাড়িতে বসে কিভাবে শিক্ষা লাভ করতে পারে বা পড়াশুনোর কাজ চালিয়ে যেতে পারে সেটার ব্যবস্থা করছেন। সেভাবে সমাজে যে বিভিন্ন রকমের যে কল্যাণকামী কাজ রয়েছে সেগুলো, ধরো মনে করো একটা সমাজে তারা মেয়েদের কিছুতেই বিদ্যালয়ে পাঠাতে চায় না, কিছুতেই বিদ্যালয়ে পাঠাতে চায় না, কিন্তু যে মেয়েদেরও যে বিদ্যালয়ে পাঠানোর প্রয়োজনীয়তা রয়েছে সেটা শিক্ষক সমাজ অভিভাবকদের বোঝাতে পারেন, মাতৃমঙ্গল সমিতি গঠন করতে পারেন, অভিভাবক মিটিং করতে পারেন, সেখানে মহিলাদেরকে বিশেষভাবে, মায়েদেরকে বিশেষভাবে গুরুত্ব দিতে পারেন, দিয়ে মেয়েদের পঠন পাঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করাতে পারেন। তো তোমরা এভাবে এই শিক্ষক ও সমাজের সম্পর্ক সম্পর্কে 7 নম্বরের প্রশ্নও লিখতে পারো। আর 16 নম্বরের প্রশ্ন তোমরা যেগুলো পাঠিয়েছিলে সেগুলো তো 16 নম্বরের প্রশ্ন অলরেডি আলোচনা করা হয়ে গেছে।